নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে ব্রততী পরম্পরার আন্তর্জালিক মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রথম মঞ্চ উপস্থাপনা, শব্দেরা কথা হবে কবিতায়। অলিম্পিক গেমস 2024 ক্রীড়া শিল্পের আসর এবার সংস্কৃতির শহর প্যারিসে। অযোগ্য হাতে আবারও প্রমাণ যোগ্যতার। শুরু করছি আজকের সংবাদ সংকেত। জলসংকটে ভুগছে দিল্লি। গত কয়েকদিন ধরেই সেখানে জলের হাহাকার শুরু হয়েছে। পর্যাপ্ত জলের বন্দোবস্ত করতে পড়শি রাজ্যগুলির কাছে হাত পাততে হয়েছে রাজধানীকে। সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। রবিবার থেকেই যদি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি না করা হয়, তাহলে আগামী 1-2 দিনের মধ্যেই দিল্লির পরিস্থিতি আরও খারাপ হবে বলে নিজের এক্স হ্যান্ডেলে মন্ত্রী অতীশী জানিয়েছেন। পরিবর্তন এলো বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থায়। ইউজিসির নতুন নিয়ম অনুসারে দেশের বিশ্ববিদ্যালয়গুলি এখন স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বছরে 2 বার ছাত্র ভর্তি করতে পারবে। একবার জুলাই অথবা অগস্ট মাসে, অন্যটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। গত 11ই জুন ইউজিসির চেয়ারম্যান জগদীশ প্রসাদ এই খবর জানিয়ে বলেন যে পড়ুয়াদের সুবিধার্থে এই ব্যবস্থা করা হলেও এই নির্দেশিকা কিন্তু বাধ্যতামূলক নয়। বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পরিকাঠামো অনুসারে বছরে 1 বার বা 2 বার ভর্তির সিদ্ধান্ত নিতে পারে। (2022 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট পথ দুর্ঘটনা 4,68,312টি। দুর্ঘটনার কারণে মৃত্যু 1,68,491, আহত 4,43,366। 2023 সালে এই সংখ্যা বেড়েছে আরও। পথ দুর্ঘটনার সংখ্যা কমানোর উদ্দেশ্যে হেলমেটের উপর কর শূন্য করার দাবিতে জিএসটি পরিষদের কাছে আবেদন জানান ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন। এই মুহূর্তে হেলমেটের উপর কর 18%। তাদের বক্তব্য, এই কর মকুব করা হলে হেলমেটের দাম কমবে, ফলে অনেক প্রাণ বাঁচানো তো বটেই, অর্থনৈতিক ক্ষতিও বাঁচানো সম্ভব হবে। পরিস্থিতিটা যখন নির্বাক করে দেওয়ার মতো হয়ে গিয়েছিল, অতিমারির প্রভাবে হতাশায় আশঙ্কায় বাকরুদ্ধ হয়ে পড়েছিল সকলেই, তখন ব্রততী পরম্পরা এক অভিনব উদ্যোগে শব্দগুলোকে জুড়ল। আর সেই শব্দরাই গত 10ই জুন মধুসূদন মঞ্চে কথায় কবিতায় ধরা দিল। কোভিড পর্ব থেকে শুরু হওয়া ব্রততী পরম্পরা ও কাব্যায়নের অনলাইন শাখার ছাত্রছাত্রীদের প্রথম মঞ্চ উপস্থাপনা ছিল এটি। সেই সঙ্গে শ্রী মঞ্জুল বন্দ্যোপাধ্যায় স্মারক সম্মান প্রদান ও বিশিষ্ট বাচিক শিল্পী দম্পতি জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর শ্রুতি নাটকের পরিবেশনা সহ সমগ্র অনুষ্ঠানটি অনুভূতি ও প্রেরণার জায়গায় তাৎপর্যপূর্ণভাবে প্রভাব তৈরি করে। গত 10ই জুন ব্রততী পরম্পরা ও কাব্যায়ন আয়োজিত মধুসূদন মঞ্চে শব্দরা কথা হবে কবিতায় শীর্ষক অনুষ্ঠানটিকে শ্যামবাজার অনলাইন শাখা, পোয়েটিক শাখা, ষাটোর্ধ্ব প্রবীণাদের শাখা অঞ্জলি, পদ্য ও গৌরী শাখা এবং শ্রীরামপুর সোনারতরী শাখা পৃথক পৃথকভাবে নিজেদের পরিবেশনায় সমৃদ্ধ করে তোলে। সময়ের হিসাবে ব্রততী পরম্পরার এই অনলাইন শাখাগুলির পথ চলা শুরু খুব একটা বেশি দিনের নয়। মূলত কোভিডকালীন গৃহবন্দী দশায় দেশ বিদেশের কবিতাপ্রেমী উৎসাহী মননে সংস্থার পক্ষ থেকে আন্তর্জালিক মাধ্যমে আবৃত্তি চর্চার ক্লাস চালু করা হয়। প্রযুক্তিগত অভিনব এই উদ্যোগটি অচিরেই সাফল্যতা অর্জন করে, যার প্রমাণ মিলল যখন এই অনলাইন শাখার ছাত্রছাত্রীরা প্রথমবার মঞ্চে উঠে নিষ্ঠা ও একাগ্রতার সাথে নিজেদের পরিবেশনায় দর্শককে মুগ্ধতায় ভরিয়ে দিল।
আর যারা মঞ্চের ওপর দাঁড়াতে পারেনি তারাও প্রযুক্তির কল্যাণে অনুষ্ঠানের সাথে জুড়ে গিয়েছিল জুম প্ল্যাটফর্মে। বিশ্বের অপর প্রান্ত থেকে শ্রোতার কাছে নিজেদের দক্ষ উপস্থাপনা পৌঁছে দেয় সংস্থার ছাত্রী ও শিক্ষিকারা। ব্রততী পরম্পরা চিরকালই শ্রদ্ধায় স্মরণে পরম্পরাকে সম্মান জানিয়ে আসে। তাই ওই দিন সংস্থার সর্বোচ্চ সম্মান মঞ্জুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে বরিষ্ঠ আবৃত্তিকার সৌমিত্র মিত্রকে সম্মানিত করা হয় অনুষ্ঠান মঞ্চে। আমি মেসমশাইয়ের নামে সম্মান পেয়ে আমি সম্মানিত, আপ্লুত এবং ধন্য। আসলে ব্রততীর কাজ সম্পর্কে আমার একটা বিরাট শ্রদ্ধা আছে। ও যেভাবে নিজেকে প্রস্তুত করেছে এবং যেভাবে তার আবৃত্তি চর্চাকে, বাচিক শিল্পকে ভারতবর্ষ কেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে, সেটা যে কোনো শিল্পীর কাছে শ্লাঘার বিষয়। এবং তার শিক্ষাদানের পদ্ধতি অনেককে ঋদ্ধ করে। শুধু শিক্ষাদান নয়, শিক্ষাদানের বাইরে আরো নানাবিধ কাজ করে থাকে নানান শিল্পের আঙিনায়, এবং সেখানেও তার ছাত্রছাত্রীদের সে যুক্ত করেছে। এবং এই যে কাজটা করে, এর মধ্যে যে তার একটা মনন বোধ এবং একটা চিন্তন আছে। আজকে আমি এই অনুষ্ঠানে থেকে সারা সন্ধে নানান অনুষ্ঠান উপভোগ করলাম এবং আমি সাধুবাদ জানাই ব্রততী পরম্পরাকে, তার সমস্ত শিল্পীদের, আয়োজকদের, কোঅর্ডিনেটরদের এবং প্রশিক্ষকদের এই কাজটি করার জন্য। আর আমি তো সম্মানিত, সম্মান পেয়ে কার না ভালো লাগে। অনুষ্ঠানের শেষ ভাগে বাচিক শিল্পের অন্যতম মহিরুহ জুটি জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর শ্রুতি নাটক রবিবারের পরিবেশনা শ্রোতাদের নস্টালজিয়ার পথ ধরে পৌঁছে দেয় উৎকর্ষতার আঙিনায়। সংস্থার কোঅর্ডিনেটর ও ছাত্রছাত্রীদের ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সংস্থার কর্ণধার ব্রততী বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা ব্রততী পরম্পরার অনেক অনুষ্ঠানে এসেছি। বিশেষ করে আজকের যে অনুষ্ঠানটি, ওর বাবার নামে একটি পুরস্কার দেয়, একসময় আমি আর জগন্নাথ বসু সেটার প্রাপক হয়েছিলাম। এবারের প্রাপক সৌমিত্র মিত্র। যেটা ভাল লাগে ব্রততী পরম্পরাটা মেনে চলে, অনেকেই সেগুলো চলে না। এবং আজকে যে আমাদের রবিবার শ্রুতি নাটকটিও এখানে হচ্ছে, সেখানেও ওর বক্তব্য হচ্ছে যে একসময় যে নাটকটি এরকম সাড়া জাগিয়েছিল, সেটি কেন বর্তমান প্রজন্ম শুনবে না। আর তোমরা এখনও যখন কাজ করো, তুমি আর জগন্নাথদা, তোমাদের মুখে শোনাটাই তো ঠিক। সেই হিসেবে ওর ভাবনা থেকে যে আমাদের আজকে এখানে অনুষ্ঠান, বিশেষভাবে রবীন্দ্রনাথের রবিবার শ্রুতি নাটকটি পরিবেশন করতে আসা, সেটি ওরই ভাবনা জাত বলা যেতে পারে। এবং এটা ও সবসময় মানে সেটার জন্য আলাদা করে ওর প্রতি কৃতজ্ঞতা জানাই। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আজ থেকে প্রায় 2800 বছর আগে গ্রিসের অলিম্পিয়া নগরীতে শুরু হয়েছিল প্রাচীন অলিম্পিক গেমস। সেই ট্রেডিশন আজও চলছে। তবে 1896 সালে গ্রিসের অ্যাথেন্স শহরে আধুনিক অলিম্পিক গেমসের পথ চলা শুরু। 1994 সাল থেকে দুই ভাগে ভাগ হয় এই খেলা, সামার ও উইন্টার অলিম্পিক্স। 4 বছর অন্তর ফিরে আসে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। অপেক্ষার আর মাত্র 39 দিন। আগামী 26শে জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক গেমস 2024। জেনে নেব এবারের গেমসের কিছু কথা। লড়াইটা ছিল 2024-এর আয়োজক কে হবে তা নিয়েই। টোকিও অলিম্পিকের পরে প্যারিস ও লস অ্যাঞ্জেলেসের
দুই শহরের কর্তৃপক্ষই চাইছিলেন আয়োজক হতে। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 2024 ও 2028 আয়োজক হিসেবে যথাক্রমে প্যারিস ও লস অ্যাঞ্জেলেসের নাম ঘোষণা করেন। প্যারিসে অলিম্পিক ফিরতে চলেছে পাক্কা 100 বছর পর। 1924 সালে শেষবারের মতো অলিম্পিক আয়োজন করেছিল ভালোবাসার শহর হিসেবে খ্যাত প্যারিস। এবারের অলিম্পিক গেমসের উদ্বোধন হবে 26শে জুলাই। এই প্রথমবার গ্রীষ্মকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কোনো স্টেডিয়ামে নয়, হবে সেইন নদীর তীরে। নদীর তীরে 3,25,000 জন দর্শকের সামনে একটি 6 কিলোমিটার দীর্ঘ নৌকা প্যারেড উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে। গেমস চলবে 11ই আগস্ট পর্যন্ত। প্যারিস অলিম্পিকের স্লোগান হলো গেমস ওয়াইড ওপেন। বেশিরভাগ ইভেন্ট ফ্রান্সের বিভিন্ন শহরে হবে। শুধু সার্ফিং প্রতিযোগিতাটি প্যারিস থেকে 10,000 মাইল দূরে তাহিতির দক্ষিণ পশ্চিম উপকূলে একটি গ্রামে অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিকে 16 দিন জুড়ে কমপক্ষে 35টি ভেন্যুতে 32টি খেলাধুলোয় 329টি মেডাল ইভেন্ট দেখতে পাওয়া যাবে। এই প্রথমবার ব্রেকিং, যা ব্রেক ডান্সিং নামেও পরিচিত, অলিম্পিকের একটি খেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। টোকিওতে অনুষ্ঠিত আগের অলিম্পিকে ভারত 7টি পদক জিতেছিল, যার মধ্যে নীরজ চোপড়ার ঐতিহাসিক স্বর্ণ পদক রয়েছে। গতবার ভারত 18টি ইভেন্টে 126 জন ক্রীড়াবিদকে নিয়ে টোকিওতে তার বৃহত্তম দল পাঠিয়েছিল। এখনও অবধি 97 জন ভারতীয় এবছর ফ্রান্সে গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন। এখন অপেক্ষা এবারের পদক তালিকা আগের বারকে ছাপিয়ে যায় কি না তা দেখা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বাংলা ও বাঙালির অন্যতম প্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। উত্তম সুচিত্রার পর আর কোনো নায়ক নায়িকা এভাবে নিজেদের রসায়ন ধরে রাখতে পারেননি। সেলুলয়েডের পর্দায় তাঁদের পথ চলা শুরু সেই 1992 সাল থেকে। দর্শকের অকুণ্ঠ ভালোবাসায় এবার হাফ সেঞ্চুরি করল এই জুটি কৌশিক গাঙ্গুলির অযোগ্যর হাত ধরে। তাঁদের এই অযোগ্য প্রেমের গল্প আজকের মুভি রিভিউতে। ভালোবাসার যুদ্ধে সবকিছুই নাকি ন্যায়, এমনটা মানব সমাজ দাবি করে আসছে বহু দশক ধরে। পরিচালক কৌশিক গাঙ্গুলির নতুন ছবি অযোগ্য সেই বক্তব্যকে এবার একটু অন্যরকম আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করল। এ ছবির দুই কলাকুশলী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির 50তম ছবি এটি। নাগপঞ্চমী ছবি দিয়ে সেই 1992 সালে বাংলা ছবিতে তারা জুটি বেঁধেছিলেন। মাঝে চলেছে 14 বছরের মান অভিমান পর্ব। তারপর দৃষ্টিকোণ প্রাক্তন হয়ে 2024-এ এলো তাদের নতুন ছবি অযোগ্য। এবার আসি গল্পের কথায়। পর্ণা এবং প্রসেন দুজনে ছোটবেলার বন্ধু এবং প্রেমিক প্রেমিকাও বটে, কিন্তু একটা সময় পরে তাদের মধ্যে এমন কিছু একটা ঘটে যে তারা আলাদা হয়ে যায়। এ সময় রক্তিমকে বিয়ে করে পর্ণা। ছন্দেই চলছিল সবকিছু, কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। চাকরি হারালো রক্তিম। তারপর ধীরে ধীরে ঘুরে গেল জীবনের মোড়। চাকরি নিতে বাধ্য হলো পর্ণা। তারপর হঠাৎই একদিন তার দেখা হয়ে যায় প্রসেনের সঙ্গে। এভাবেই জড়িয়ে যায় তিনটে জীবন, তাদের মানসিক টানাপোড়েন। সবটা নিয়েই এ ছবির গল্প বুনেছেন পরিচালক। জবলেস হাউস হাজবেন্ড এ ছবিতে কৌশিক গাঙ্গুলির 9তম সংযোজন। আর মানসিক আর সামাজিক ক্রাইসিস এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন শিলাজিৎ যে হলে বসেই আপনি ভাবতে বাধ্য হবেন কে বেশি এগিয়ে, গায়ের
শিলাজিৎ নাকি অভিনেতা? ছবিতে পর্ণার দুদিকে দুজন পুরুষ, তার মনের মধ্যেও উত্তেজনা তীব্র, কিন্তু সে লাউড নয়। ঋতুপর্ণার দৃষ্টি থেকেই এ ছবিতে পর্ণার বিভিন্ন অনুভূতি দর্শক মনে কড়া নাড়ে। আর প্রসেনজিতের কথা আলাদা করে কী বা বলবো, দক্ষ পরিচালকের হাতে পড়লে তিনি যে প্রতিটি বল মাঠের বাইরে পাঠাতে পারেন আবার প্রমাণ দিলেন তিনি। এ ছবির মূল আকর্ষণ প্রসেন পর্ণার উথাল পাথাল রোমান্টিক সম্পর্ক, যাকে ভারী সুন্দর ভাষ্যে সাজিয়েছেন পরিচালক। এ ছবির অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন লিলি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ, যারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় একদম যথাযথ। বিশেষ নজর কেড়েছে ক্ষুদে শিল্পীটিও। সুতরাং বলতেই হয়, সবাই মিলে যে কাজটি তুলেছেন সেটি যে যোগ্যতর হয়ে উঠবে এ আর নতুন কি। এবার আসি মিউজিক আর এডিটিং এর কথায়, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ছবি 3 জন সঙ্গীত পরিচালক, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত আর রণজয় ভট্টাচার্য। ছবির গানগুলি ইতিমধ্যেই ঘুরে ফিরে এসেছে দর্শকের মনে প্রাণে। সিনেমাটোগ্রাফার এ ছবির অন্যতম দাবিদার, কারণ তার হাত ধরেই এ ছবির সংলাপ থেকে অনুভূতি মিলে মিশে গেছে অপূর্বভাবে। সাগরতটের প্রতিটি দৃশ্যের এডিটিংও চমৎকার। সব মিলিয়ে এ ছবি বেশ মনোগ্রাহী। তবে শুরুর দিকের একটি অংশ যেখানে একটু থ্রিলার এলিমেন্ট অ্যাড করবার চেষ্টা হয়েছে, সেটি বেসুরো লেগেছে। বাদবাকি পুরো ছবিটি বেশ চলনসই, মানানসই এবং সময়োপযোগী। একটা ছোটখাটো অসঙ্গতি ছাড়া এ ছবি যে বাংলা ছবির মন্দার দিনে বাঙালি দর্শককে হলমুখী করতে 16 আনা সফল, তা নির্দ্বিধায় বলা যায়। সবশেষে কথাই বলবো, নামে অযোগ্য হলেও পারফরমেন্সের নিরিখে এ ছবি আবারও প্রমাণ দিল আমিই যোগ্য। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী সপ্তাহে। নমস্কার।